তুচ্ছ তাচ্ছিল্য করা, বিএনপি একটি মাত্র দল, তেরে মেরে পার্টি সেটাও একটি দল, এটা কোনো তুলনা হলো? ডক্টর ইউনূস সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা কিন্তু উভয় সংকটে, এখন আমরা উভয় সংকটে আছি। তারেক রহমান সাহেবের সব মামলাগুলো নিষ্পত্তি হয়েছে কথাটা কিন্তু ঠিক না, সঠিক না। মামলা আছে, 17 বছর 18 বছর যেহেতু কেটে গিয়েছে, আর কয়েকটা মাস, এটা নিয়ে তো আমরা খুব বেশি দুশ্চিন্তা করছি না। সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের আলাপচারিতায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আমরা আজ আলোচনার জন্য এসেছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায়। ওনার সঙ্গে আজ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমেই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি কেমন? আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক পরিস্থিতিটা জনগণের প্রত্যাশিত মাত্রার কাছাকাছি না। মাত্রার পরিপূর্ণতা তো নাই, মাত্রার কাছাকাছিও না। শুধু রাজনীতির কথা আপনি বলেছেন, এই জন্য রাজনৈতিক প্রসঙ্গটার মধ্যে আমি থাকছি। রাজনীতি বলতে তো নীতির রাজা যেটা, সেটাকে বোঝায়। সেই দিক থেকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আমার মনে হয় যে নীতিগত কিছু সিদ্ধান্ত নিতে বর্তমান সরকার অস্বচ্ছতায় ভুগছেন, অথবা জড়তা কাটিয়ে উঠতে পারছেন না, অথবা অভিজ্ঞতার অভাবে সঠিক ট্র্যাকে কোন লাইনে ট্রেনটা চালাবেন এটা ঠিক করতে পারছেন না। যে কারণে রাজনৈতিক প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে যে উচ্চতায় রয়েছে, সরকার সেই উচ্চতার কাছাকাছি পৌঁছতে পারেননি। আপনি তিনটি অথবা যোগ করলেন, অস্বচ্ছতা প্রথমেই বললেন। এই তিনটির মধ্যে আপনার কি মনে হয় কোনটি কারণ হতে পারে? এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, আপনি যদি ক্রমিক সাজাতে বলেন, 1 নম্বর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ওনাদের অভিজ্ঞতার অভাব। কারণ এনজিও কিংবা ছোট ছোট সংগঠন পরিচালনা করা আর একটা গোটা রাষ্ট্রকে পরিচালনা করা কিন্তু যোজন যোজন তফাতের ব্যাপার। ওই সত্যিনাথ মুখোপাধ্যায়ের একটা গান আছে, তুমি মেঘলা দিনে নীল আকাশের স্বপ্ন আমার মনে। তো মেঘলা দিনে যেমন নীল আকাশ দেখা যায় না, ওটা স্বপ্ন হয়েই থাকে, বাস্তবে আর কখনো আসে না। এই অভিজ্ঞতা কাটানোর জন্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে পরামর্শ নিয়ে দেশ চালনা, এটি সবার কাম্য ছিল। আপনাদের দল থেকে বা অন্য কোনো দল থেকে সরকার পরামর্শ নিচ্ছে বলে মনে হচ্ছে কি আপনার? আমার কাছে মনে হচ্ছে যে সরকার অনিবন্ধিত রাজনৈতিক দলের কাছ থেকে বোধহয় পরামর্শ নিচ্ছে। বিএনপি শুরু থেকেই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা বলে আসছে, তাদেরকে সকল রকমের সহযোগিতা দেওয়ার কথাও বলে আসছে, কিন্তু হঠাৎ করেই আবার বিএনপির সাথেই এই অন্তর্বর্তী সরকারের একটি দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটি কি শুধুই নির্বাচনকে কেন্দ্র করে? অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা তো শুধু নির্বাচনের কথা বলছি না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণের কথা বলছি। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে জনগণকে তাদের মতামত প্রকাশের সুযোগ দেয়া। এই মতামত প্রকাশের সুযোগে বাধার সৃষ্টি করা হয়েছিল বলে 71-এ কিন্তু একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে। লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ মা বোনরা তাদের সম্ভ্রম দিয়েছে। আমাদের তো সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে 17 বছর ধরে যে কথাটি প্রধান উপদেষ্টা সাহেব নিজে বলছেন, 17 বছর ধরে যে নির্বাচনটা, যেভাবে নির্বাচন বঞ্চিত ছিল মানুষ, সেইভাবে এই 17 বছরের বঞ্চিত জিনিসটাকে একটা সর্বোচ্চ ভালো নির্বাচনে তিনি পরিণত করবেন। তো সেক্ষেত্রে আনুষঙ্গিক ব্যাপারগুলো সহযোগিতা লাগবে না? তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলছেন যে সবচেয়ে সুন্দর নির্বাচন দেওয়ার জন্য কিছু সংস্কার দরকার, এবং এসব সংস্কার শেষ করার জন্য পর্যাপ্ত সময় দরকার, যেটি তিনি বারবার বলছিলেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। সেই জুন পর্যন্ত দিতে আপনাদের অনীহা কেন ছিল? না, আমাদের কোনো অনীহা ছিল না, আমাদের কোনো অনীহা ছিল না। বরং ওই যে অস্বচ্ছ কথাটা আমি বলেছি, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেই অস্বচ্ছতাটা তৈরি করা হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, আমরা চেয়েছি ডিসেম্বর, আমরা তো তার কথার আগে চাইনি। জিনিসটা লক্ষ্য করবেন, ডিসেম্বর থেকে জুন, আমরা ডিসেম্বর চেয়েছি। ঠিক আছে, উনি ডিসেম্বরে দেবেন না, উনি জুন পর্যন্ত নিয়ে যাবেন, বা ডিসেম্বরে হবেই না, একটি মাত্র দল চাচ্ছে। এই যে মানে কি বলে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বিএনপি একটি মাত্র দল, আর ওই যে আপনার কি বলে তেরে মেরে পার্টি সেটাও একটি দল, এটা কোনো তুলনা হলো? এই দলটিকে, যেটি আপনারা এখন বলছেন যে দু একটি দলের পরামর্শেই বা তাদেরকে খুশি করতেই এপ্রিলের কথা উনি বলছেন, নির্বাচন দেওয়ার কথা, এই দু একটি দল অথবা আপনি যেটি বললেন তেরে মেরে দল, এই দলগুলি কারা?
যদি একটু স্পষ্ট করে নাম বলেন। এই দলগুলো যেহেতু নিবন্ধিত না, এজন্য তো আমি ওনাদের নাম বলতে পারছি না। নিবন্ধিত না হলে তো সেই দলটার নাম বলাটা ঠিকও না। যেহেতু আমি একজন সংসদ সদস্য ছিলাম, সেই ব্যাপারে এটা নির্বাচনটা তো পার্লামেন্ট নির্বাচন হবে, তো সেই পার্লামেন্টীয় পদ্ধতিতে আনুমানিক কোনো কথা বলা ঠিক হবে না। আমরা যদি আরো স্পষ্ট করে প্রশ্নটি করি, সেটি হচ্ছে যে জামাতে ইসলামী তারা এর আগে যদিও বলেছিল যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারি অর্থ যে আগামী যে রমজানের ঈদের আগে ভাগে নির্বাচন হওয়া উচিত। আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার যে বৈঠকের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা, সেই বৈঠক থেকে বের হয়ে জামাতের নেতারা বললেন যে তারা এবার ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চান, এবং প্রধান উপদেষ্টা সেই এপ্রিলের মধ্যে ঘোষণা করলেন। তাহলে কি সেই যে দু একটি দল, এই জামাতে ইসলামীকে আমরা ধরে নেব যে জামাতে ইসলামীকে খুশি করতে অথবা জামাতে ইসলামীকে কোনো সুবিধা দিতে এই এপ্রিলের কথাটি এসেছে প্রধান উপদেষ্টার মুখে? এটা মানে আপনি অনুমান সিদ্ধভাবে বলতে পারেন, কিন্তু আমি একদম সঠিক দিক নির্দেশনার মধ্যে দিয়ে টার্গেট করে কাউকে বলতে চাচ্ছি না। কারণ বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এবং বিএনপি তো নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করেছে বারবার। অভ্যুত্থান ঘটিয়ে তো কখনো বিএনপি ক্ষমতায় আসেনি। অভ্যুত্থান যখন ঘটেছে তখন বিএনপির জন্ম হয়নি, তার অনেক পরে হয়েছে। আরেকটি বিষয় দেখেছি আমরা যে এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপি এর আগে আপত্তি জানিয়েছিল, যে এরকম একটা উদ্যোগ ছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ অথবা এই বর্তমান সংবিধান পুরোপুরি বাতিল করে দিয়ে নতুন সংবিধান রচনা, এসব ব্যাপারে বিএনপি একটি শক্ত অবস্থান নিয়েছিল বলে সরকার সেই দিকে পা বাড়ায়নি। বিএনপি এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও বলেছিল যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। তো এর আগে শক্ত অবস্থানের কারণে রাষ্ট্রপতি অপসারণ কিংবা সংবিধান বাতিল করার ব্যাপারে সরকার কিছু করতে পারেনি। পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি কি নমনীয় হয়ে গেল, বা যদি হয়ে থাকে কেন হলো আর কি? আওয়ামী লীগকে তো এই সরকার নিষিদ্ধ করেনি, কার্যক্রম স্থগিত করেছে। কিন্তু মজার ব্যাপারটা হলো বিএনপি এখানে একটা দায়বদ্ধতার মধ্যে আছে ঐতিহাসিক কারণে। ঐতিহাসিক কারণটা হচ্ছে আওয়ামী লীগকে কবর দিয়ে চলে গিয়েছিলেন তাদের বড় নেতা শেখ মুজিবুর রহমান সাহেব। সেই কবর থেকে উঠিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগকে আবার কবর থেকে উঠিয়ে জীবিত করে দিয়েছেন। তো শেখ মুজিব আওয়ামী লীগকে বিলুপ্ত করেছেন, জিয়াউর রহমান সেই বিলুপ্ত আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করেছেন। তো আমাদের ঐতিহাসিক একটা দায় রয়েছে। তাকে পঙ্গু করে দেয়া নাকি তাকে বাঁচিয়ে দায়টা হলো যেভাবে তারা নিজেদেরকে হত্যা করেছিল সেরকম হত্যা করার সুযোগ না পায়। জনগণের কাছে তারা যদি পরীক্ষা দিয়ে মনে করে তারা পুনর্জীবিত হতে পারে হবে, কারণ এখন তো আমরা ক্ষমতায় না, জিয়াউর রহমান ক্ষমতায় না, বা তার দলও ক্ষমতায় না। আমি আমার প্রশ্নটি সেটি আর কি, যে বিএনপি এর আগে নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, কিন্তু যখন সরকার এই একটি রাজনৈতিক দলের বিক্ষোভের মুখে এই কার্যক্রম নিষিদ্ধ করা হোক, স্থগিত করা হোক, যে সিদ্ধান্তটি নিল, তখন আর বিএনপি তার যে আগের অবস্থান যে না কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয়, সেই অবস্থানে থাকলো না। এই না থাকার কারণে যেটি আমরা দেখতে পাই যে আগামী যে নির্বাচনটি হবে, বিএনপির যেহেতু আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। বিএনপির মতো একটি বড় দল যারা সবসময় ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, তারা কি এই দায়টি নেবে যে একটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো একেবারেই ফেলনা ছোট দল নয়, যে তাদেরকে বাদ দিয়ে একটি নির্বাচনে আমি জিতে এসেছি, এই দায়টা কি নিতে রাজি আছে বিএনপি? এখন আমরা উভয় সংকটে আছি এইভাবে যে আপনি যদি শেপ করার কথা চিন্তা করেন, আপনাকে ব্লেড ব্যবহার করতে হবে, কুড়াল ব্যবহার করলে কিন্তু হবে না। আবার গাছ কাটতে গেলে কুড়ালের প্রয়োজন হবে, ব্লেড দিয়ে হবে না। আমরা যেহেতু অনেক আগেই বলেছি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আবার অনেক আগে শুরু থেকেই আমরা বলেছি ডক্টর ইউনূস সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা কিন্তু উভয় সংকটে, এই জিনিসটাকে অনুধাবন করতে হবে। উভয় সংকটে থাকার কারণে যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং মনে হচ্ছে যে সিদ্ধান্তটা একটা খুব চমৎকার একটা কি বলে আরে মেকআপ, একটা রূপচর্চার মধ্য দিয়ে হয়েছে, একটা রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে হয়েছে, ভাষায় বললে নাটকের মধ্যে, হ্যাঁ নাটকীয়তার মধ্যে হয়েছে, যে দাঁড়াও তোমরা দাবি দেওয়া করো, আমার বাসার দিকে এসে আমাকে ঘেরাও করো,
তারপরে একটা সিদ্ধান্ত আমরা দিয়ে দিচ্ছি, সেভাবে হয়েছে। জিনিসটা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু ওই যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সরকারকে সহযোগিতা করব, সুতরাং চুপ থাকতে হচ্ছে। এই যে এই সরকার নিজেরাও বারবার বলে আসছিল যে সরকার কাউকে নিষিদ্ধ করার পক্ষে নয় বা উদ্যোগ নেবে না, যদি আইনগতভাবে কিছু হয় তাহলে হবে। সরকার হঠাৎ করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্যদিকের কোনো চাপ বা কিছু ছিল বলে আপনার মনে হয় কিনা? আমার কাছে মনে হয় না অন্য জায়গার অন্যদিকের কোনো চাপ ছিল। প্রধান উপদেষ্টার একেবারেই ব্যক্তিগত ইচ্ছা ছিল নাকি? না, সেটাও তো বলা যাবে না, কারণ আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর যদি কোনো সফলতা হয় সেটাও সবার কৃতিত্ব, ওই ক্যাবিনেটের। যদি কোনো ব্যর্থতা হয় সেটাও ওই ক্যাবিনেটের সবার ব্যর্থতা। সুতরাং একক সিদ্ধান্ত, এটা অনুমান সিদ্ধ বলাটা বোধহয় অনুচিত হবে। আমরা দেখেছি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে এর আগে সেনা প্রধান কিছু বক্তব্য দিয়েছে। এ থেকে বোঝা যায় যে সেনাবাহিনী এই সরকারকে পরিপূর্ণভাবে সমর্থন দিচ্ছে। সেটি কাগজে কলমে যদি বলাও যায়, বাস্তবে মাঠে ময়দানে সেটি বলার সুযোগ থাকছে না। একইভাবে দেশের সবচেয়ে বড় দল বিএনপি, তারাও নানান ইস্যুতে সরকারের সাথে তাদের মতভেদ রয়ে গেছে। আমাদের দেশে এই প্রথমবারের মতো একটি সরকার রাষ্ট্র পরিচালনা করছে যাদের পেছনে কোনো বড় রাজনৈতিক দল নেই, দেশে সেনাবাহিনী নেই, অথচ অনির্বাচিত সরকার। এই সরকারের পেছনের মূল শক্তি কারা? এই সরকারের পেছনে মূল শক্তি সর্বস্তরের জনগণের যে সমর্থনটা প্রাথমিকভাবে ছিল সেই জায়গাটাই, যদিও একটু চিট ধরেছে, কিন্তু ওই শক্তিটাই তাদের মূল উৎসারিত শক্তি বলে আমি মনে করি। কারণটা তারা দেখেছে যে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে যারা এই ফ্যাসিবাদীদের আচরণে এবং কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়েছিল, লুটেরাদের তাণ্ডবে অতিষ্ঠ হয়েছিল, তারা সবাই মিলেই তো সরকারকে সমর্থন দিয়েছিল। সেই সমর্থনটার উপরে ভিত্তি করে এবং বহির্বিশ্বে বর্তমান সরকার প্রধানের যে একটা ব্যক্তিগত ইমেজ রয়েছে, যেটা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়, সেই ব্যাপারটাও একটা কাজ করেছে আমার মতে। সুতরাং সেই অনুযায়ী এই সরকার নিজেদের সিদ্ধান্তগুলি নিচ্ছে, যেটি অন্যান্য রাজনৈতিক দলের সাথে খুব একটা আলোচনার প্রয়োজন মনে করছে না। এই মনে করছে না থেকে আরেকটি প্রশ্ন আসে যে সংস্কার নিয়ে যেসব প্রস্তাব তারা দিয়েছে, এই সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়ন করা অথবা প্রস্তাব তৈরি করার যে সময় চলে যাচ্ছে 10 মাস, এটিকে কি আপনি মনে করেন যে আরো সময় দরকার তাদের সংস্কার প্রস্তাব তৈরি করার জন্য, অথবা অতিরিক্ত সময় নিয়ে নিচ্ছে? কি মনে করেন? আপনাকে আমি দুটো জিনিস বলি এই প্রসঙ্গে, দুটো বাক্য বলি। একটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাসের একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধে, আর সৃষ্টিগত রহস্য হিসাবে বিধাতা, ঈশ্বর, আল্লাহ, ভগবান যাই বলি, তার পক্ষ থেকে যে একটা জেস্টেশন পিরিয়ড, সেটা হলো মায়ের গর্ভে আমরা 10 মাস থেকে তারপরে জন্ম নিয়েছি। তো সরকার তো কোনোটাই গ্রহণ করতে পারলো না, মুক্তিযুদ্ধ থেকেও শিক্ষা নিল না, আর প্রকৃতির রহস্য থেকেও শিক্ষা নিল না। 10 মাসে তো বাচ্চা প্রসব হওয়ার কথা, কিন্তু 10 মাসে এখন পর্যন্ত বীজ তারা বপনই করতে পারেনি। তো কি বলবো এই সরকারের, মানে কি বলবো যে আসলে সে ভাষাটা বা শব্দ চয়ন করাটা আমার জন্য খুব দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখন এই নির্বাচন নিয়ে যে মতভেদ বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের, যদিও অন্তর্বর্তী সরকার এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের কথা বলেছে, এই এপ্রিলের প্রথমার্ধ নিয়ে নানান জনের নানান রকমের কথা রাজনৈতিক মহল থেকেই এসেছে যে ওই সময় ঈদ শেষের পরপরই এসএসসি পরীক্ষার প্রস্তুতি চলবে, ওই সময়টায় মোটামুটি একটি বৃষ্টি বাদলার দিন শুরু হয়ে যাবে, ওই সময় নির্বাচনের সময় ঠিক মতো হয় না নির্বাচন আমাদের দেশে। আপনার কি এরকম কোনো আশঙ্কা হয় যে আসলে এপ্রিলেও না, আরও পিছাতে চায় সরকার? আমার কাছে যেটা মনে হয় যে সময়টাকে উনি বেছে নিয়েছেন এবং অলরেডি উনি সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ের প্রেক্ষিতে বাংলাদেশের আগে পেছনের যে ঘটনা এবং আবহাওয়াগত যে বিষয় এবং অন্যান্য বিষয়গুলো মিলিয়ে রমজানের একটা ভাবগাম্ভীর্য আছে বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্বে। এর পাশাপাশি যদি আপনি দেখেন, ওই যে যেটা বললেন এসএসসি পরীক্ষা, তারপরে এইচএসসি পরীক্ষা, তারপরে প্রাকৃতিক অবস্থা, এবং হিসাব করে দেখা গেছে যে এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন হয়, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, প্রথমার্ধে যদি নির্বাচন হয় তাহলে প্রচারণার কোনো সময়টা পাওয়া যায় না। কারণ রমজানের ভাবগাম্ভীর্য নষ্ট করে কেউ
ভোটারদেরকে বিরক্ত করতে যাবে না, কারণ সেই ভোটাররা বিরক্ত হবে তার ওই প্রার্থীর উপরে নিশ্চিত। এদেশের মানে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ঐতিহ্য সেই কথাটাই জানান দেয়। তো সেদিক থেকে একটা মানে মনে হচ্ছে যেন একটা জিনিস সাজিয়ে দিলাম, হলে হলো, না হলে দেখা যাবে, না হলে তো পেছাবেই, আগানো তো আর সম্ভব না, এরকম একটা চিন্তা ওনাদের মধ্যে থাকতে পারে, অসম্ভব কিছুই না। কারো কারো সন্দেহ যে জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলিকে এক ধরনের বাড়তি সুবিধা দেওয়ার জন্য এপ্রিলকে ঠিক করা হয়েছে, যে তারা রমজানকে যেভাবে কাজে লাগাতে পারবে আপনারা বিএনপি বা অন্যান্য দলগুলি সেভাবে রমজান মাসকে কাজে লাগাতে পারবে না। সুতরাং তারা যাতে রমজান মাসকে কাজে লাগাতে পারে তাদের প্রচারের জন্য, সেজন্যই এপ্রিলে নেওয়া হয়েছে। কারণ জামাত ইসলামীর কাছে ডিসেম্বর একটি স্পর্শকাতর মাস, যেটি তাদের পরাজয়ের মাস। সুতরাং ওই মাসে নির্বাচন হলে জামাতে ইসলামী খুব একটা সুবিধা করতে পারবে না মাঠে ময়দানে, সুতরাং ডিসেম্বরে হয়তো বা এই সরকার নির্বাচন দেবে না। এই যে কথাবার্তাগুলি হচ্ছে, এটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? আপনার ব্যক্তিগত এবং দলীয় কোনো না, জামাত যদি এত মানে আশঙ্কাই থাকে তাদের মধ্যে যে ডিসেম্বরটা তাদের জন্য একটা আতঙ্কের কারণ, কারণ স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস, তাহলে জামাতের তো জাতির কাছে ওই সময়কার কর্মকাণ্ড সম্পর্কে প্রকাশ্যে অনুতপ্ত হওয়া উচিত, যে আমরা ভুল করেছি নীতিগতভাবে। এটা তো আজ পর্যন্ত জামাত বলেনি, যেমনটা আওয়ামী লীগ আজ পর্যন্ত বলেনি যে আমরা ভুল করেছি, আমরা অনুতপ্ত, বলছে না। আওয়ামী লীগও বলেনি, জামাতও আজ পর্যন্ত বলেনি। এটা হলো এক। আর একটা হলো যে হ্যাঁ ঠিক আছে, ডিসেম্বরে হবে না, ডিসেম্বরে আমরা চেয়েছি বলে হবে না, জামাত পরামর্শ দিয়েছে বা অন্য কেউ দিয়েছে, আপনার কথিত মতে দিয়েছে, এটা যদি হয় ঠিক আছে, জানুয়ারিতে দিক, সমস্যা কি? জানুয়ারিতে দিলেও বিএনপি যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যে না ডিসেম্বরেই থাকতে হবে, এমন কথা তো আমরা বলিনি। কারণ আমরা সবসময় বিশ্বাস করি মিল, গরমিল, অমিল সব কিছু মিলিয়েই কিন্তু মিল, এবং সবকিছু আলোচনার মাধ্যমে হ্যাঁ সমাধান সবকিছুই সম্ভব। একটি সাধারণ মানুষের মধ্যে একটি বড় প্রশ্ন, যে গত 10 মাস আওয়ামী লীগ সরকার পতনের পর 10 মাস কেটে গেল, তারেক রহমান সাহেবের মামলাগুলিও মোটামুটি সবগুলি শেষ হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। তারেক রহমান সাহেব দেশে ফিরছেন না কেন? তারেক রহমান সাহেবের সব মামলাগুলো নিষ্পত্তি হয়েছে কথাটা কিন্তু ঠিক না, সঠিক না। একজন আইনজীবী হিসেবে আমি যেটা জানি, অ্যাপিলেট ডিভিশনে মামলা আছে, এবং অ্যাপিলেট ডিভিশনে পরে আবার একটা পদ্ধতি আছে, রিভিউ চাইতে পারে যে কেউ। জামাত ইসলামের নিবন্ধনটা যেভাবে ফেরত পেয়েছে, নিবন্ধনটা, এই রিভিউ যদি কেউ চায়, সেরকম একটা বিরতির সময় পর্যন্ত তো অপেক্ষা করা উচিত। আমরা চাচ্ছি না যে বিএনপি বড় দল, সে তার জুডিশিয়ারিকে তার মন মতো ব্যবহার করে তড়িঘড়ি করে ওনাকে ফেরত এনেছেন। 17 বছর 18 বছর যেহেতু কেটে গিয়েছে, আর কয়েকটা মাস, এটা নিয়ে তো আমরা খুব বেশি দুশ্চিন্তা করছি না। আমরাই ওনাকে বলেছি যে আপনি এই জিনিসগুলো পরিষ্কার হোক, তারপরে আসেন। এক্ষেত্রে আইনজীবী হিসেবে আপনার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে একটু ক্লিয়ার হই, সেটি হচ্ছে যে লিভ টু আপিলের যে অনুমতি দিল আপিল বিভাগ গ্রেনেড হামলার মামলাটি, এই লিভ টু আপিল কি হাইকোর্টের আদেশকে স্থগিত রেখে তারপরে করতে হয়, নাকি হাইকোর্টের যে আদেশ ওনাকে খালাস দেওয়া হয়েছে সেটি বহাল থাকবে, আপিল চলবে, কোনটা? না, হাইকোর্ট ওনাকে যে করেছেন, যেটা দিয়েছেন সেটা বহাল থাকা অবস্থায় লিভ টু আপিল। তার মানে তো উনি এখন খালাস অবস্থায় আছে, তো সেক্ষেত্রে দেশে ফেরার ক্ষেত্রে এই মামলাটি অন্তত কোনো সমস্যা হওয়ার কথা না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি আজকে বলেছেন যে তারেক রহমান সাহেব দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। না, দেশে ফিরতে তো কোনো অসুবিধা নেই, সেটা আমরাও জানি, কিন্তু আমরাই বলেছি যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করিয়ে উনি যেন দেশে ফিরে। বিএনপি আরেকটি কথা বলছিল শুরু থেকে, ইদানিং এই কথাটি শোনা যায় না, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে জয়ী হলেও, যদি বিএনপি এককভাবেও জয়ী হয়, তবুও তারা জাতীয় সরকার গঠন করবে। বিএনপি কি ওই অবস্থানে এখনো আছে, নাকি পরবর্তীতে যে শুধু জোটের যে সঙ্গীরা তাদেরকে নিয়ে সরকার গঠন করবে? না, বিএনপি ওই অবস্থাতেই আছে, সেখানে জোট তো অগ্রগণ্য থাকবে নিঃসন্দেহে। কারণ আমাদের সঙ্গে যারা বন্ধু সংগঠন হিসেবে কাজ করেছে, আন্দোলনে সব কিছু উপেক্ষা করে যারা আন্দোলনে সক্রিয় থেকেছে, তাদের একটা প্রেফারেন্স তো নিঃসন্দেহে থাকবে। জাতীয় সরকার হলেই আরেকটি প্রশ্ন আসবে যে এখন আপনাদের জোটে জামাতে ইসলামী নেই, কিন্তু জাতীয় সরকার যখন গঠন করা হবে তখন নিশ্চয়ই সেখানে জামাতে ইসলামী প্রতিনিধিও থাকবে। তার মানে কি এরকম যে বিএনপি আবার ক্ষমতায় এলে আবারও জামাতে ইসলামীর কোনো নেতা বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরবেন, এরকম? না, এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ আপনার জামাত ইসলামী কিংবা
যেটাকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়, এদেরকে তো গাড়িতে প্রথম পতাকা তুলে দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। সেই যে জামালপুরের মৌলানা মতিউর রহমান ধর্মমন্ত্রী বানিয়েছিলেন যাকে, তারপরে বিএনপির হাত ধরেও আবার তাদের গাড়িতে পতাকা উঠেছে। এটা ঠিক, এটা ঠিক। কিন্তু আবার বিচার কার্যক্রম যখন সম্পন্ন হয়েছে তখন কিন্তু বিএনপি এ ব্যাপারে কিছু বলেনি, কারণ ওটা আদালতের মাধ্যমে হয়েছে, মেকি আদালত হোক আর সত্যিকার আদালতে হোক, তখন কিন্তু বলেনি। আমরা কিন্তু পরিষ্কার থেকেছি বরাবর আমরা এই ব্যাপারটা পরিষ্কার থেকেছি। আর যে রাজনৈতিক দলটির কথা আপনি বললেন, সেই রাজনৈতিক দলটি শুধুমাত্র যে আমাদের বন্ধু তা তো না, কখনো বন্ধু কখনো প্রতিপক্ষ। এবং কী ধরনের প্রতিপক্ষ? শত্রুকে পুনর্বাসিত করার প্রতিপক্ষ, রাজনৈতিক শত্রুকে। জাতীয় পার্টিকে বৈধতা দিল তো জামাত ইসলামী 1986 নির্বাচনে গিয়ে, আমরা তো যাইনি তখন। আবার আমাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে, ধ্বংসাত্মক আন্দোলন 95-96, এবং সংসদ থেকে 11 মাস 11.5 মাস আগে এই 3টি দল পদত্যাগ করলো যাতে আমরা সংশোধনী এনে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট পাশ করতে না পারি। কি জটিলতার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। সেখানে তো জামাতও সবচেয়ে বেশি সক্রিয় ছিল। সুতরাং ওই আমাদের সঙ্গে বন্ধুত্ব হবে বা আমাদের সঙ্গে শত্রুতা হবে, কোনোটাই এখন নির্ধারণ করার সময় আসেনি। কিন্তু এটি অন্তত ধরে নেওয়া যায় যে জাতীয় সরকার যদি হয় সেক্ষেত্রে জামাতেরও প্রতিনিধিত্ব থাকে। এটা বলার সময় আসেনি। জামাতের মনোভাব তখন কি থাকে, এটা কি ওই যে কি বলে মেঘলা দিনে শুধু বজ্রপাত হয় নাকি বৃষ্টিও ঝরে পড়ে আকাশ হালকা হয়, এটা তখন দেখা যাবে। নির্বাচনের আগে ভাগে আওয়ামী লীগের যে কার্যক্রমের উপর স্থগিতাদেশ যেটি বলছিলেন, এই স্থগিতাদেশ প্রত্যাহারের কোনো সম্ভাবনা আছে কি, বা আপনি দেখেন কি কোনো সম্ভাবনা? অনুমান ভিত্তিক তো কিছু বলা সমস্যা, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলছে সেই বিচারের মধ্যে যদি আওয়ামী লীগ সংগঠনগতভাবে দায়ী হয়ে যায় তাহলে একরকম রায় হতে পারে। আর যদি কোনো ব্যক্তি দায়ী থাকে শুধুমাত্র সংগঠন এটার মধ্যে জড়িত না, তাহলে আর রকম হতে পারে। সংগঠনগতভাবে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় মানবতা বিরোধী অপরাধে, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের সময় যেটি এখন আমাদের আইনেও আছে, মুক্তিযুদ্ধের যে সংগ্রাম কয়েকদিন আগে যেটি নিয়ে বিতর্ক হলো, একটি দিক হয়তো বা অনেকেই খুব একটা খেয়াল করেনি। সেখানে বলা ছিল যে মুক্তিযুদ্ধ চলাকালে কারা মুক্তিযোদ্ধা, কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পাকিস্তানি বাহিনী, এবং তাদের দোসর বা সহযোগী যে কয়েকটি দলের নাম বলা আছে, এর মধ্যে জামাতি ইসলামী একটা। তো জামাতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে যদি মুক্তিযোদ্ধা হয় একজন, সেই জামাতি ইসলামী কি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে মানবতা বিরোধী অপরাধেরও দোষর নয়? আমাদের দলের অবস্থান কি? এটা তো ইতিহাস বিবেচনা করবে, ইতিহাস যখন তার অনুসিদ্ধান্তে পৌঁছবে তখন। তবে আমি একটা জিনিস মনে করি, আমি যেটা বলেছি একটু আগে, যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির দণ্ডাদেশের ব্যাপারে আদালতের মধ্যে যখন রায় এসেছে তখন কিন্তু আমরা এই ব্যাপারে কিছু বলিনি। এই কথাটা থেকে অনেক কিছু পরিষ্কার হওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় বা জামাত ইসলাম বা বিএনপি যেই নিষিদ্ধ হোক, নিষিদ্ধ যদি কেউ হয়ে যায় কোনো কারণে, নিষিদ্ধ হওয়ার উদাহরণ তো পৃথিবীতে আছে। বাথ পার্টি নিষিদ্ধ হয়েছে না, নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে না, আর তো সেগুলোর পুনরুত্থান হয়নি এই দেশে। কিন্তু পাশাপাশি একটা জিনিস আবার আমাদের মনে রাখতে হবে, রাজনৈতিক ইতিহাস থেকেই আপনি যাকে গুজরাটের কসাই বলা হতো, সে কিন্তু অত বড় মানে কি বলে দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দিয়ে সেটার ফায়দা লুটে সে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। যার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ছিল তাকে ইউএসএ লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে। পাকিস্তানের মিস্টার 10% নাম ছিল আসিফ জারদারির, তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এরকম আরও অনেক উদাহরণ আছে, ইচ্ছা করলে আমি দিতে পারি, কিন্তু দেব না। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, রাজনীতি না, শুধু রাজনীতি না, ইতিহাসের বিবর্তনই শেষ বলে কোনো কথা নেই। কারণ আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র পিএইচডি হোল্ডার রাষ্ট্রপতি হচ্ছেন মিস্টার উড্রো উইলসন, কিন্তু জর্জ ওয়াশিংটনের নাম যতবার নেওয়া হয়, আব্রাহাম লিঙ্কনের নাম যতবার নেওয়া হয়, তার 100 গুণের 100 ভাগের 1 ভাগ নাম উড্রো উইলসনের নাম কেউ নেয় না। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে আগামী নির্বাচন যেটি হতে যাচ্ছে, অনেকেরই সন্দেহ যে এই নির্বাচনটি নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই, এই কারণে যে বর্তমান সরকার দুটি বা একটি দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। সুতরাং এই সরকারের যে প্রশাসন
তারাও হয়তো ওই দলগুলির প্রতি পক্ষপাত আচরণ করবে। এদিক থেকে বিএনপির অবস্থানটা কি? বিএনপি কি এরকমটা মনে করে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, যেটি আপনাদের দলের দু একজন নেতা এরই মধ্যে বলেছেন, যেটি হতে পারে তাদের ব্যক্তিগত? দলীয় অবস্থানটা কি? দলীয় অবস্থাটা তো আমরা এখন পর্যন্ত পরিষ্কার করিনি, তবে আমার যেটা এই ব্যাপারে বিশ্লেষণ সেটা হচ্ছে যে নির্বাচনটা এই সরকার প্রভাবিত করার চেষ্টা যদি করেও করার সম্ভাবনা যে নেই একদম তা না, করেও আমার মনে হয় না সেটা তারা খুব উলঙ্গ হয়ে করবে। আর যদি উলঙ্গ হয়ে না করে তাহলে নির্বাচনটা যারা পরিচালনা করেন তারা কিন্তু মিড লেভেলের কর্মকর্তারা, সচিবরা কিন্তু না, সচিবরা না, কিংবা কোনো মহাপরিচালক বা এই ধরনের কেউ না, বা সচিব পদমর্যাদার কেউ কিন্তু না। মিড লেভেলের প্রশাসনিক কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা সরকারের উলঙ্গ নির্দেশ না পেলে কেউ নির্বাচনে কারচুপি করতে যায় না, ঝুঁকি নেয় না। সেক্ষেত্রে এই আশঙ্কা থেকে আপনারা খুব বেশি রকমের মাথা ঘামান না যে বড় রকমের কোনো প্রভাব বিস্তার করতে পারে? না, আমরা এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না। আমরা নির্বাচনটা ওই দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা রমজান কিংবা ওই যে পরীক্ষা, আমাদের শিক্ষার্থীদের এদের সমস্যা না সৃষ্টি করে তার আগে নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়, এটাই আমাদের সবচেয়ে বেশি বড় চাওয়া। আমার শেষ প্রশ্নটি করি, সেটি হচ্ছে যে আগামীকাল লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠক থেকে আপনাদের সাথে যে অন্তর্বর্তী সরকারের মতভেদ বা দূরত্ব তৈরি হয়েছে সেটা দূর হবে বলে কতটা আশা করছেন? না, এটা দূর হবে বলে আমরা আশা করছি এই কারণে, আপনি এই দেখেন সম্প্রতি বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচটা দুর্দান্ত একটা আকর্ষণীয় ফুটবল ম্যাচ ছিল। বাংলাদেশ হেরেছে, কিন্তু হারার পরেও যাওয়ার সময় হামজা চৌধুরী বলে গেছেন এই লড়াই চালিয়ে যেতে হবে। সুতরাং লড়াই মানে যে শুধু যুদ্ধ তা তো না, লড়াই মানে হচ্ছে একটা কৌশলগত লড়াই হতে পারে, নীতি আদর্শ প্রতিষ্ঠার একটা লড়াই হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাতে মতের গরমিল হবে এমনটা ভাবার কোনো কারণ আছে আমরা মনে করি না। আমরা আশা করতে পারি যে এই বৈঠক থেকে অনেক কিছুই বেরিয়ে আসবে, যেটি সাধারণ মানুষ যে এক ধরনের অস্বস্তিতে ভুগছে সেই অস্বস্তি দূর হবে। আমরাও সেইটাই আশা করি। কারণ আপনাকে আমি সর্বশেষ কথাটি বলি, আপনার কি বলে যুক্তরাজ্যের একটা বড় নামকরা ম্যাগাজিন উইক, তারা প্রচ্ছদ করেছে সম্প্রতি কয়েকদিন আগে। সেই প্রচ্ছদে তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলেছেন যে তারেক হচ্ছেন নিয়তির সন্তান। সে নিয়তির সন্তানের ধৈর্য ক্ষমতা এবং সত্য সহ্য করার ক্ষমতা বেশি থাকে। সুতরাং এক্ষেত্রে যদি ডক্টর ইউনূস সাহেবের মতো একজন সম্মানিত মানুষ বিজয়ী হয়, আর আমরা যদি মনে করি যে আমরা একটু খাটো হয়েছি, সেটাও বোধহয় মানে আমাদের পক্ষ থেকে বিদ্রোহ করার মতো কোনো অবস্থা হবে না। আমরা আশা করব এইরকম পরিস্থিতিও হবে না যে কেউ জয়ী হলো কেউ পরাজিত হলো, উভয় পক্ষেই জয়ী হোক, গণতন্ত্র জয়লাভ করুক, গণতন্ত্র জিতুক এবং আমাদের দেশ জয়ী হোক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।